দর্শক মানচিত্র নিয়মিত আয়োজন কথোপকথনের নির্বাচন। আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। ইরানের সুপ্রিম লিডার মুজতবা খামেনি পরমাণু অস্ত্র তৈরি করবেন, এমনটাই বলা হয়েছে এক মার্কিন গোয়েন্দা প্রতিবেদনে। এখন এটা কি মিথ্যা নাকি সত্য, বিশ্বাস করুন বা না করুন, খবর রয়েছে তাই জানিয়ে দিচ্ছে। বলা হচ্ছে ইরানের যে নতুন সুপ্রিম লিডার মুজতবা খামেনি, আপনারা তো জানেনই যে তার একটি সামরিক ব্যাকগ্রাউন্ড রয়েছে এবং তিনি সবসময় আইআরজিসিকে পরামর্শ দিয়ে এসেছিলেন। আর তিনি শহীদ খামেনি থেকে একদম আলাদা প্রকৃতির। তার পূর্বসূরির শান্তি পছন্দ ছিল, তবে তার মারমুখী বা আক্রমণাত্মক মনোভাব পছন্দ। আর যে মানুষটি মার্কিন হামলায় নিজের বাবাকে হারিয়েছে, নিজের পরিবারকে হারিয়েছে, তার কাছ থেকে আপনি কি বা আশা করবেন? যাই হোক, প্রতিবেদনে বিস্তারিত দেয়া হয়েছে। মোজতবা খামেনির পরিকল্পনা হলো তিনি প্রচুর পরিমাণে পরমাণু অস্ত্র তৈরি করবেন। এখন আপনারা বলতেই পারেন যে তাকে বদনাম করার জন্য এবং তার উপর হামলা চালানোর পরিবেশ তৈরি করা হচ্ছে। দেখুন, ইরানের উপর তো হামলা এমনিতে হচ্ছে, এমন তো নয় যে ইরানের উপর হামলা হচ্ছে না। ইরানের অনেক জায়গায় বড় বড় হামলা হয়েছে। আহওয়াজ থেকে শুরু করে খুজেস্তান, সিরিক, জাস্ক এবং ইরান ইরাক সীমান্তে বড় হামলা হয়েছে। আসুন ইরানের উপর হওয়া এসব হামলা দৃশ্য আপনাদেরকে দেখিয়ে দিই। এই দেখুন, এই সমস্ত জায়গাতেই ইরানের উপর হামলার প্রভাব পড়েছে। ইরানের বিভিন্ন জায়গা থেকে ধোঁয়া উঠছে। ওদিকে ডোনাল্ড ট্রাম্প ভীত এবং ভয়ে সে চীন ও রাশিয়ার সাফাই দিচ্ছে, কারণ বিশ্ব বলছে যে রাশিয়া ও চীন পুরোপুরি ইরানের পাশে রয়েছে। এমন পরিস্থিতিতে ট্রাম্প হুমকি দেওয়ার চেষ্টা করার পাশাপাশি যাদের হুমকি দিয়েছিল তাদের পক্ষে আবার সাফাইও দিচ্ছে। এই রইল তার টুইট। সে বলছে, চীনের বেজিংয়ে প্রেসিডেন্ট শি জিনপিং এর সাথে আমাদের যে সাম্প্রতিক সাক্ষাৎ হয়েছিল, তিনি নিজে বলেছিলেন যে তারা কোনোভাবে ইরানকে অস্ত্র সরবরাহ করবে না। এর মধ্যে চীনের কোম্পানিগুলো সামিল রয়েছে। আমাদের সম্পর্কের কথা মাথায় রেখে আমি শি জিনপিং এর কথাই বিশ্বাস রাখছি, এবং তাছাড়া আমি তো তার উপর অনুগ্রহ করেছে, তাদের সাথে থেকে এবং তাদের উপর বিশ্বাস রেখে আমি আমার কৃতজ্ঞতা প্রকাশ করেছি। ঠিক একইভাবে ইউক্রেনে চলমান ভয়াবহ যুদ্ধ সত্ত্বেও প্রেসিডেন্ট জেলেনস্কির মতোই পুতিনের সাথেও সম্পর্ক বজায় রয়েছে। অর্থাৎ জেলেনস্কির সাথে আমার যেমন সম্পর্ক, ঠিক তেমনি পুতিনের সাথেও আমার সম্পর্ক রয়েছে। প্রেসিডেন্ট পুতিন বলেছেন যে তিনি ইরানকে অস্ত্র বিক্রি করবেন না। তারা বোঝেন যে আমি ইউক্রেনকে সরাসরি অস্ত্র বিক্রি করি না। ট্রাম্প সাফাইয়ে বলেছে যে আমি পুতিনকে জানিয়েছি এবং আবারও বলছি যে আমরা ন্যাটোর অস্ত্র বিক্রি করি। তারা যখন আমাদের পুরো টাকা দেয়, আমরা তখন তাদের অস্ত্র দেই। এরপর সে অস্ত্রগুলো কিভাবে ইউক্রেন বা অন্য কোথাও বিতরণ করা হয় তা আমার জানা নেই। ইরানের প্রেক্ষাপটে মানুষ প্রায় যে দুটি বড় দেশের কথা বলে যে তারা ইরানের সাথে আছে, আমার মতে তারা এর সাথে জড়িত নয়। অর্থাৎ চীন ও রাশিয়া ইরানের সাথে নেই। আর যদি কোনোভাবে তারা সত্যি সত্যি ইরানের সাথে জড়িত থাকে, তবে তা রাশিয়া ও চীনের জন্য খুবই খারাপ হবে। অর্থাৎ ট্রাম্পের টুইট দেখলেই বোঝা যায় যে সে হুমকি দিতে চাইছে, কিন্তু পারছে না। বরং সে রাশিয়ার কাছে বেশি সাফাই দিচ্ছে যে আমরা ইউক্রেনকে অস্ত্র দেই না। এক প্রকার সে কাকুতি মিনতি করছে। রাশিয়া ও চীনকে মনে করিয়ে দিচ্ছে যে ভাই, আমরা তো বন্ধু এবং আমরা আপনাদের বিরুদ্ধে নই। আর শেষের দেড় লাইনে সে শুধু হুমকি দেওয়ার একটা চেষ্টা করেছে, আর কিছু না। আজ ট্রাম্পের এই অবস্থাই বাকি রয়েছে। অন্যদিকে ইরান বাহরাইনের শেখ ইসা মার্কিন বিমান ঘাঁটিতে হামলা চালিয়েছে। ভিজুয়াল আপনার সামনে রয়েছে। ধোঁয়া বের হচ্ছে। ধোঁয়া বের হচ্ছে মানে আগুন লেগেছে। আর আগুন লাগার অর্থ হলো ইরানের মিসাইল সঠিক লক্ষ্যে গিয়ে আঘাত এনেছে। ঠিক একইভাবে আলী সালেম এয়ারবেসেও ইরানের নিখুঁত হামলা হয়েছে। সেখানকার ছবিগুলোতেও আপনারা দেখতে পাচ্ছেন ধোঁয়া বের হচ্ছে। সেই একই কথা, ধোঁয়া বের হচ্ছে মানে আগুন লেগেছে। আগুন লেগেছে মানে ইরানের নিখুঁত হামলা হয়েছে। ইরান একদম সঠিক জবাব দিচ্ছে, যেমন কুকুর তার সাথে তেমন মুগুর। জর্ডানের মাটি থেকে ইরানের উপর হামলা হলে ইরান জর্ডানে অবস্থিত মার্কিন ঘাঁটি উড়িয়ে দিয়েছে। আল্লাহু আকবার। শুধু এখানে শেষ নয়, ইরাকে মার্কিন ও কুর্দিশ ঘাঁটিতে ইরান একসাথে একের পর এক ধুমধারাক্কা হামলা চালিয়েছে। দেখুন, Mamma tariha olera, lama tari mesht. Jakie byś tam kapotkę? এরপর জর্ডান জানিয়েছে যে তারা ইরানের 7টি মিসাইল ও 6টি ড্রোন ইন্টারসেপ্ট করেছে। বন্ধুগণ, এদের ইন্টারসেপ্টরের উপর আমার কোনো ভরসা নেই। 4 ঘন্টা পরেই ছবি চলে আসবে যে এদের এখানে মার্কিন ঘাঁটিতে নিখুঁত হামলা হয়েছে। আজ ইরানের সক্ষমতা দেখে আমেরিকানদের গলা শুকিয়ে আসছে। ইরাকে আমেরিকার যে সবচেয়ে বিপজ্জনক ডিফেন্স সিস্টেমটি রয়েছে, পেট্রিয়ট এয়ার ডিফেন্স সিস্টেম, ইরান ঠিক সেটির উপরই হামলা চালিয়ে দিয়েছে। ইরাকের এ স্যাটেলাইট ইমেজটি আপনারা দেখতে পাচ্ছেন।
এটি আমেরিকার সেই ঘাঁটি যেখানে তার পেট্রিয়ট এয়ার ডিফেন্স সিস্টেম মোতায়েন করা রয়েছে ইরান বা যে কোনো শত্রুর যে কোনো হামলা রোধ করার জন্য। রোধ করা তো দূরের কথা, খোদ সেটির উপরই ইরান হামলা চালিয়ে দিয়েছে। এরপর ইরান এখানেই থেমে থাকেনি। বরাবরের মতো ইরান এই হামলার ভিডিও প্রকাশ করেছে, যেখানে দেখা যাচ্ছে যে ইরান কাতার, কুয়েত ও জর্ডানে বড় হামলা চালিয়েছে এবং ভিডিওতে সে মিসাইলগুলো লঞ্চ হতে দেখা যাচ্ছে। সেগুলোর মাধ্যমে আমেরিকার ঘাঁটিগুলোকে ধ্বংস করেছে। ইরাকের খোলা আকাশে ইরানের ড্রোন উড়তে দেখা গেছে। ইসরায়েল ও আমেরিকা যে খেলা খেলতো, বলা হচ্ছে যে সেই খেলা এখন ইরান নিজে খেলছে। রিপোর্ট বলছে যে আমেরিকার গোয়েন্দা সংস্থা ডোনাল্ড ট্রাম্পকে জানিয়েছে যে আপনার উপদেষ্টাকে ইরান খতম করতে চলেছে, যার পরে ডোনাল্ড ট্রাম্পের উপদেষ্টার গলা এমনিতেই শুকিয়ে কাঠ হয়ে গেছে এবং ডোনাল্ড ট্রাম্প এ বিষয়ে এখনো পর্যন্ত কিছু বলেননি। এদিকে কিউবায় অবস্থিত ইরানের দূতাবাস ডোনাল্ড ট্রাম্পের কথাবার্তা, বাজে বকা ও টুইটগুলোকে টয়লেট পেপারের মতো প্রদর্শন করেছে যে এগুলো কেবলই আবল তাবল বকবকানি। আর এটা একদম সত্যি যে ডোনাল্ড ট্রাম্পের কথার গুরুত্ব এখন আর কোথাও নেই। আমি আপনাদের আগেই বলেছি, আমেরিকার ক্ষমতা কেবল কথার কথাতে সীমাবদ্ধ। ইরান রীতিমতো তাদের ফালা করে দিয়েছে। ইরাকের প্রধানমন্ত্রী একটি প্রস্তাব নিয়ে গিয়েছিলেন। এখন খোলাসা হয়েছে যে সে প্রস্তাবে আসলে কি ছিল। এই প্রস্তাবে বলা হয়েছিল আমেরিকা ইরানের কাছে একটি অস্থায়ী যুদ্ধবিরতির আবেদন জানিয়েছে। স্থায়ী যুদ্ধবিরতির কোনো কথা ছিল না। আর সেই চুক্তির মূল বিষয় ছিল যেন হরমুজ প্রণালী খোলা রাখা হয়, অর্থাৎ ইরান যেন হরমুজ প্রণালী খুলে দেয় এবং একরকম নিজের নিয়ন্ত্রণ সরিয়ে নেয়। ইরান লক্ষ্য করল যে এই প্রস্তাব আসলে কদিনের জন্য যুদ্ধ থামানোর কথা বলা হয়েছে, যেন কয়েকটা দিন থেমে যাওয়া হয়। কিন্তু ইরান কি আদার ব্যাপারই নাকি? ইরান জানে, আমরা জানি, আপনারাও জানেন যে আমেরিকার আসলে আরও একটু সময় দরকার, যাতে তারা নতুন করে যুদ্ধের প্রস্তুতি নিতে পারে। মাত্র 14 দিনের মধ্যেই আমেরিকার এই উপলব্ধি হলো যে ভাই, আমাদের তো প্রস্তুতি এখনো সম্পূর্ণ হয়নি। ইরান তো ভীষণ শক্তিশালী, তাই ইরাকের প্রধানমন্ত্রীর মাধ্যমে সেই প্রস্তাব পাঠিয়ে দেওয়া হলো। এখন দুই পক্ষ থেকে এই বিষয়টি পরিষ্কার হয়ে গেছে। আর এই খবর সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ার পর আমেরিকার ব্যাপক মানহানি হয়। এরপর কি হলো কে জানে। ইরাক ও ইরান দুপক্ষই একসুরে বলে দিল যে আমেরিকার তরফ থেকে নাকি এমন কোনো প্রস্তাবই আসেনি। এ বিষয়ে আমি আর কোনো মন্তব্য করব না। যাই হোক, সামনে যাই ঘটুক না কেন, আরব অঞ্চলের সাধারণ মানুষের নিরাপত্তার কথা স্বয়ং ইরান নিজে ভাবছে। স্বয়ং আইআরজিসির পক্ষ থেকে বলা হয়েছে যে আরব বা অন্য দেশের যেসব মানুষ সেখানে বসবাস করেন তারা যেন আমেরিকার ঘাঁটিগুলো থেকে অন্তত 500 মিটার দূরে থাকেন। কথা কি পরিষ্কার? নিশানা এখন শুধু খোদ আমেরিকায়, কোনো মুসলিম বা আরব নয়। এবার যার অপেক্ষা করা হচ্ছিল সেটাই হতে চলেছে। আগামী সোমবার নেতানিয়াহু আমেরিকা গিয়ে ডোনাল্ড ট্রাম্পের সাথে দেখা করতে চলেছেন। আমার বন্ধুরা, ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বলেছেন, আমরা আমেরিকার হামলার উপযুক্ত জবাব দিয়েছি। আমরা তাদের বিশ্বাস করতে পারি না। যতদিন তারা আমাদের উপর হামলা চালিয়ে যাবে পরিস্থিতি এমনই থাকবে এবং হরমুজ প্রণালী আমাদেরই থাকবে। শুনুন। خب ببینید سازمان همکاری های شانگهای در حقیقت یک سازمان مترقی به حساب میاد که به هر حال کشورهایی که عمدتاً در منطقه ما هستند و با سیاست‌های یکجانبه گرایانه آمریکا و غرب و با نهادهای غربی که سعی میکنن تسلط خودشون رو بر روابط بین‌الملل، بر روابط اقتصادی، سیاسی و مالی بین‌المللی تحمیل بکنن، مقابله بکنن، خب یک محلی هست برای تبادل آرا و بحث در خصوص কিরগিজস্তানে এসসিওর মিটিং হচ্ছিল। গতকাল ইরান সেখানে পৌঁছেছিল। এখন সেখানের ইরানের ছবিগুলো দেখুন। ইরানের পররাষ্ট্রমন্ত্রী রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভের সাথে সাক্ষাৎ করেছেন। শুধু তাই নয়, কিরগিজস্তানের এসসিও মিটিংয়ে পাকিস্তান ও চীনের সাথেও ইরানের সাক্ষাৎ হয়েছে। এরা সবাই তো ইরানের পুরনো বন্ধু ও সাথী। ওদিকে ওমানের পররাষ্ট্রমন্ত্রীর সাথে টেলিফোনে কথা বলেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী। আমার বন্ধুরা, আমেরিকার সেনাবাহিনী তাদের সবচেয়ে আধুনিক ডিফেন্স সিস্টেমগুলো ব্যবহার করছে আর সেগুলোর মজুদ খুব দ্রুত শেষ হয়ে আসছে। ডোনাল্ড ট্রাম্পের সরকার যখন এই প্রতিবেদনটি পড়ল তখন তারা তাদের সেনাবাহিনীকে নির্দেশ দিল যে ইরানের বিরুদ্ধে নিজেদের সবচেয়ে বিপজ্জনক ডিফেন্স সিস্টেম এবং ইন্টারসেপ্টরগুলো ব্যবহার করো না, কারণ সেগুলোর স্টক পুনরায় পূরণ করতে ও তৈরি করতে অনেক সময় লাগবে। তাহলে ভাই, সেনাবাহিনীরা কি মার খেয়ে মরবেন? ট্রাম্প তার সৈন্যদের এই ধরনের নির্দেশনা দিয়েছেন। এর মানে তো এটাই দাঁড়ায় যে শত্রুর বিরুদ্ধে যেখানে সবচেয়ে বিপজ্জনক অস্ত্র ব্যবহার করার কথা এখন সেগুলো শেষ হয়ে যাচ্ছে বলে ট্রাম্প বলে দিয়েছেন, ভাই নিজেরা মরলে মরো, কিন্তু হালকা অস্ত্র ব্যবহার করো। বাহ, ইসরায়েলকে বাঁচানোর জন্য আমেরিকা পুরোপুরি প্রস্তুত। ছবিটা দেখুন। ইসরায়েলের ভেতরে গোপনে আমেরিকা ও ইসরায়েলের সেনাবাহিনী যৌথ সামরিক মহড়া ও ড্রিল শুরু করে দিয়েছে। আমার বন্ধুরা, ইয়েমেনের হুতিদের ভয়ে সৌদি আরবের এখন এমন অবস্থা হয়েছে যে এই দেখুন, সৌদি আরবের জাহাজগুলো আর লোহিত সাগর দিয়ে যাতায়াত করছে না, বরং তারা একটি দীর্ঘ পথ ঘুরে ইউরোপের দিকে গিয়ে আফ্রিকা পাড়ি দিয়ে
অস্ট্রেলিয়ার কাছ দিয়ে চলাচল করছে। সৌদি আরব লোহিত সাগর পুরোপুরি ছেড়ে দিয়েছে। এরপর হুতিরা ঘোষণা দিয়েছে যে লোহিত সাগর খোলা রয়েছে, কেবল সৌদি আরবের জাহাজের জন্যই এটি বন্ধ। বন্ধুগণ, প্রস্তুতি তো এটারই চলছিল। এ যুদ্ধ তো এই কারণেই থামানো হয়েছিল। বুলগেরিয়ার সরকারের একটি বিবৃতি ট্রাম্প শেয়ার করেছেন এবং বুলগেরিয়াকে ধন্যবাদ জানিয়েছেন, কারণ বুলগেরিয়া মার্কিন সেনাকে তাদের নিজেদের ভূখণ্ড ও আকাশসীমা ইরানের বিরুদ্ধে ব্যবহার করতে অনুমতি দিয়েছে। এরপর আমরা যখন তথ্য যাচাই করে দেখলাম, তখন সত্যি সত্যি বুলগেরিয়া থেকে আমেরিকার যুদ্ধ বিমানগুলো উড্ডয়ন করে মধ্যপ্রাচ্যের দিকে যাচ্ছিল। ব্রিটেনও ইরানের বিরুদ্ধে মাঠে নেমে পড়েছে এবং এখন বুলগেরিয়াও সরাসরি মাঠে নেমে এসেছে। তাহলে এখন আপনারা বুঝতে পারছেন যে ইরান কতটা একা। ওদিকে সেন্টকম পোস্ট করেছে যে মধ্যপ্রাচ্যে বিপুল পরিমাণ হেমরাজ মিসাইল আনা হয়েছে। বাইডেনের আমলের সরকারে যিনি পররাষ্ট্রমন্ত্রী ছিলেন তার মুখটি আপনারা হয়তো চিনে থাকবেন। তিনি বলেছেন যে ডোনাল্ড ট্রাম্প ইরানের এই যুদ্ধে ফেঁসে গেছেন। তিনি এই যুদ্ধ থেকে বের হতে চান, কিন্তু বের হওয়ার কোনো রাস্তা খুঁজে পাচ্ছেন না। ডোনাল্ড ট্রাম্প এই যুদ্ধে খারাপভাবে ফেঁসে গেছেন। এর চেয়ে বড় আপডেট হলো, ওমানের একটি প্রতিনিধি দল বর্তমানে ইরানে রয়েছে। হরমুজ প্রণালী নিয়ে আলোচনার জন্যই তারা ইরানে সফরে গেছে। আরব বিশ্বের এক প্রভাবশালী কোটিপতি ব্যক্তি ট্রাম্পকে এক প্রকার বার্তা দিয়ে বলেছেন যে এই যুদ্ধবিরতি অত্যন্ত জরুরি, কারণ কুয়েত সহ অন্যান্য আরব দেশগুলোকে এর কারণে ভীষণ খেসারত দিতে হচ্ছে এবং সরাসরি অর্থনীতিতে প্রভাব পড়ছে। আমেরিকান এনার্জি অ্যাসোসিয়েশন জানিয়েছে যে অপরিশোধিত তেল বা ক্রুড অয়েলের দাম যদি প্রতি ব্যারেল এই পর্যায়ে দীর্ঘ সময় ধরে বজায় থাকে, তবে আমেরিকার প্রতিটি সাধারণ নাগরিকের উপর এর নেতিবাচক প্রভাব পড়তে শুরু করবে। ইরান পরিষ্কার জানিয়ে দিয়েছে যে আমেরিকা ইরানের পাহাড়ি এলাকাগুলোতে হামলা যে পরিকল্পনা করছে তা তারা করে দেখাতে পারে। তাদের কোনো অপারেশনই সফল হবে না, হামলা ব্যর্থ হবে এবং তারপর আমরা পাল্টা জবাব দেব। তখন মনে রাখবেন সেটি কেবল অস্ত্র দিয়েই নেওয়া হবে। অর্থাৎ ইরান বুঝিয়ে দিয়েছে যে আপনাদের বিরুদ্ধে সমস্ত দণ্ড ভেদ নীতি প্রয়োগ করা হবে। ওদিকে চীন পাকিস্তানের উপর চাপ সৃষ্টি করেছে যেন তারা আবারও মধ্যস্থতা করতে এগিয়ে আসে এবং আমেরিকা ও ইরানের মধ্যে আলোচনা করিয়ে সব শান্ত করে। আমেরিকা খুব ভালো করে জানে যে সবচেয়ে ভীতু ও দুর্বল কে, তাই মধ্যপ্রাচ্যে আমেরিকা 100-এরও বেশি জ্বালানি ট্যাঙ্কার পাঠিয়েছে। আর মধ্যপ্রাচ্যে পাঠানো এই 100-টিরও বেশি ট্যাঙ্কারের সিংহভাগে ইসরায়েলের অভ্যন্তরে মোতায়েন করেছে আমেরিকা। ইউরোপীয় ইউনিয়ন ইরানের বিচারক এবং ইরানের সাইবার গ্রুপের উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে। এরপর আমেরিকাও ইরানের বিলিয়নিয়ার, কোটিপতি ও বিত্তশীলদের উপর নিষেধাজ্ঞা দিয়েছে। দর্শক, বেশ কিছু গুরুত্বপূর্ণ খবর আছে। ভারতের ককরোচ পার্টি তাদের আন্দোলন থামালেও এখনো ভেতর থেকে নানান রকম উত্তেজনা বাড়ছে। একদিকে নরেন্দ্র মোদী তার শাসন ব্যবস্থার লম্বা সময় সবচেয়ে বড় ধাক্কাটি খেলেন কিভাবে, এবং তার একজন মন্ত্রীকে পদত্যাগের মাধ্যমে। অর্থাৎ জেনজিরা বা ভারতের ককরোচ পার্টি যে দাবিগুলো করেছিল প্রত্যেকটা মানতে হয়েছিল নরেন্দ্র মোদীকে, আর সেই দাবি মানার মধ্য দিয়ে নরেন্দ্র মোদীর পরাজয় প্রমাণিত হয়েছে। পাশাপাশি তার দুর্বলতা বা রাষ্ট্র ব্যবস্থা, তার যে অনিয়ম বা দুর্নীতি, সবগুলো বিষয়কে শেষ পর্যন্ত স্বীকৃতি দিতে হলো নরেন্দ্র মোদীকে। অন্যদিকে সৌদি আরবে ভয়াবহ হামলা চালিয়েছে ইয়েমেন। যদিও সৌদি আরব ইয়েমেনের উপর হামলা করার পর ইয়েমেন ড্রোন এবং মিসাইলের ঝাঁক পাঠিয়ে পুরো সৌদি আরবের দুটো তেল ক্ষেত্রকে পুরোপুরি আগুন জ্বালিয়ে শেষ করে দিয়েছে। পাশাপাশি সৌদি আরবের জন্য তেল রপ্তানি এখন প্রায় বন্ধ করে দিচ্ছে বাবুল মান্দাব এবং হরমুজের মাধ্যমে দুটো দেশ, ইরান ও ইয়েমেনের হুতিরা। পাশাপাশি গত রাতে একটা ভয়াবহ হামলার পরিকল্পনা নিয়েছিলেন মিস্টার ডোনাল্ড ট্রাম্প। হঠাৎ করে কোন ভয় বা কোন কারণে সেই হামলা থেকে পিছু হটেন ট্রাম্প। পাশাপাশি যুদ্ধবিরতির আবারও আলোচনা শুরু হয়েছে। যে তথ্যটি কালকে দিয়েছিলাম, আজকে সেটার সত্যতা প্রমাণ পাওয়া যাচ্ছে। অর্থাৎ ইরান এবং আমেরিকার মধ্যে আবারও আলোচনার সূত্রগুলো দ্বার খুলে দিচ্ছে। চলুন এই বিষয়গুলো আজকের লাইভে আপনাদের একটা একটা করে জানাবার চেষ্টা করব। আজকে ভারতের তথ্য বেশি দিতে চাই না, কারণ ভারতের ককরোচ পার্টি শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের মাধ্যমে তাদের আন্দোলনকে আপাতত স্টপ করেছে। তারা বলেছে যে আমরা বাকি যে শর্তগুলো দিয়েছি সেগুলোর দিকে লক্ষ্য রাখছি, যে সেগুলো নরেন্দ্র মোদী সরকার মানছে নাকি নাটক করছে আমাদের সাথে। যদি নাটক করে ফের আমরা রাস্তায় নামবো। পাশাপাশি রাষ্ট্রের ভেতরে যতগুলো অনিয়ম আছে সে অনিয়মগুলো দ্রুত দূর করতে হবে। নরেন্দ্র মোদী তার যতগুলো বিষয় তিনি ধরেছিলেন প্রত্যেকটা আন্দোলনের জন্য মানতে হচ্ছে, কারণ তার কাছে ইন্টেলিজেন্স তথ্য ছিল সরকার পতনের আন্দোলন আসছিল শীঘ্রই। আর তাই শেখ হাসিনার কাছ থেকে শিক্ষা নিয়েছেন তিনি। ছাত্রদের বুকে কোনো গুলি চালাননি,
টিয়ারশেল চালিয়েছেন, রাবার বুলেট দিয়েছেন, কিন্তু প্রকাশ্যে কোনো রাইফেল ব্যবহার করে মানুষ হত্যা বা স্টুডেন্ট হত্যায় তিনি নামেননি। কারণ তিনি বুঝতে পেরেছিলেন একজন ছাত্রের প্রাণ যদি আন্দোলনে চলে যায় সেক্ষেত্রে তাকে ক্ষমতা ছাড়তে হবে। ক্রমান্বয়ে দিল্লি শুধু নয়, পুরো ভারতের প্রদেশগুলো উত্তপ্ত হয়ে উঠছিল, আন্দোলনের মুখর হয়ে উঠছিল। শেষ পর্যন্ত নরেন্দ্র মোদী ভারত জুড়ে তার যে বিভীষিকার রাজনীতি শুরু করেছেন, সেই রাজনীতির মূল পারদে ধাক্কা দিয়েছে ভারতের জনতা এবং জেনজিরা। এবং নরেন্দ্র মোদী বুঝতে পারছেন আগামীতে যে কোনো সময়, যে কোনো মুহূর্তে আরেকটা বড় আন্দোলন আসছে। আর তারই ইঙ্গিত দিয়েছেন কংগ্রেসের মিস্টার রাহুল গান্ধী। তিনি বলছেন এখানেই শেষ নয়, আমরা সরকার পতনের দিকে যাচ্ছি। তার মানে ভারতে আরো বড় কিছু ঘটতে যাচ্ছে। দর্শক, সৌদি আরবের কি বলে জিজান ইয়ানবু দুটো স্থানে আরামকো যে তেল ক্ষেত্র, এই দুটোতে ব্যাপক মিসাইল এবং ড্রোন অ্যাটাক চালিয়েছে ইয়েমেন। লোহিত সাগরে সৌদি আরবের দুটো জাহাজে প্রথম টার্গেট করে ইয়েমেন। ইয়েমেন মিসাইল ড্রোনের মাধ্যমে সৌদি আরবের দুটো জাহাজকে আগুন ধরিয়ে দেয়। এরপর সৌদি আরব আক্রমণ করে ইয়েমেনের ভেতরে। তারা ইয়েমেনের দুটো গুরুত্বপূর্ণ জায়গায় আক্রমণ চালাবার পরপরই ইয়েমেন কি করে, তারা ঘোষণা দেয় যে এই হামলার প্রতিশোধ তারা নেবে। এরপর তারা জিজান আর ইয়ানবুতে আরামকোর দুটো তেল ক্ষেত্রে, সৌদি আরবের সবচেয়ে বড় তেল রপ্তানিকারক প্রতিষ্ঠান আরামকো, সে দুটোতে ব্যাপক অ্যাটাক চালায়। বলা হচ্ছে কয়েক ডজন ড্রোন এবং মিসাইল একযোগে এই দুটো তেল ক্ষেত্রে আক্রমণ করে, যার ফলে সেখানে ব্যাপক আগুনের সূত্রপাত হয়। যদিও সৌদি আরব বলছে যে তারা প্যাট্রিয়ট আকাশ প্রতিরক্ষার মাধ্যমে সেই হামলাগুলোকে প্রতিহত করেছে, কিন্তু রয়টার্স সহ আরবের বেশ কিছু আউটলেট বলছে সৌদি আরব পুরো আক্রমণকে কন্ট্রোল করতে বা ইন্টারসেপ্ট করতে পারেনি। এবং রয়টার্স যে ভিডিও দেখিয়েছে সেই ভিডিওতে দেখলাম যে ইয়ানবুতে এবং জিজান এই দুটো অঞ্চলে আরামকো তেল ক্ষেত্র থেকে আগুন জ্বলছে, ভয়াবহ আগুন কুণ্ডুলি পাখি আকাশের দিকে উঠছে। তার মানে ইয়েমেন সৌদি আরবের অর্থনীতির মূল স্থান, যেটা বা মূল স্থান কি শুধু বলবো, মূল ভিত্তি যেটা তেল, সেই তেলের মূল জায়গাগুলোতে এখন আগুন জ্বালাচ্ছে। ইয়েমেন বলছে যদি সৌদি আরব আমাদের উপর ফার্দার আর কোনো অ্যাটাক চালায় তাহলে সৌদি আরবের আর কোনো তেল ক্ষেত্র, তেল কূপ আমরা অবশিষ্ট রাখবো না, প্রত্যেকটা হবে আমাদের বৈধ লক্ষ্যবস্তু। অর্থাৎ আমরা এক বাক্যে বলতে পারি সৌদি আরবের উপর ভয়াবহ চাপ আসতে শুরু করে দিয়েছে। ইয়েমেনের যিনি সামরিক মুখপাত্র তিনি বলছেন এটা হলো বিশ্বাসঘাতকতার শাস্তি, মানে সৌদি আরবকে বলছেন যে এটা তাদের বিশ্বাসঘাতকতার শাস্তি। কারণ সৌদি আরব তারা প্রকাশ্যে একটা আচরণ করছে, গোপনে আরেকটা আচরণ করছে। এই আক্রমণের সূত্রটা কোত্থেকে হয়েছে একটু না বললে বুঝতে পারবেন না। আয়াতুল্লাহ আলী খামেনির যেদিন জানাজা শেষ হলো তার পরপরই ইয়েমেন থেকে একটা বড় হুতি ডেলিগেট তারা এসছিলেন ইরানের জানাজায়, এবং তারা জানাজা শেষ করে ইয়েমেনে ফেরত যান। তো যখন সেই সৌদির বিমানটিতে ইয়েমেনের হুতি প্রতিনিধিরা সানা বিমানবন্দরে নামতে চায়, তো তাদেরকে নামতে দেওয়া হয়নি, বরং তাদের বিমানকে টার্গেট করে সৌদি আরব অ্যাটাক চালায়। এরপর বিমানটি চলে যায় আরেকটি শহরে, আল উদেদ নাকি একটা জায়গার নাম, সেখানে চলে যায়। পরবর্তী সেখান থেকে তারা আবার সৌদি আরবের উপর আক্রমণ চালায়। যেহেতু সানাতে তাদের উপর আক্রমণ চালানো হয়েছে, এবার সৌদি আরবকে টার্গেট করে ইয়েমেনের হুতিরা আক্রমণ চালায়। এরপর সৌদি আরব তাদেরকে আবারও আক্রমণ চালায়, ইয়েমেন আবারও আক্রমণ চালায়। এরপর তারা বাবুল মান্দাফ, এই লোহিত সাগরের বাবুল মান্দাফে সৌদির জাহাজকে নিষিদ্ধ করে দেয়। তারপর সৌদির জাহাজ ঢুকলে সেই দুটো জাহাজে আক্রমণ চালিয়ে আগুন ধরিয়ে দেয়। তারপর সৌদি আবারও ইয়েমেনে আক্রমণ চালায়। ইয়েমেন তারপর আবারও জিজান এবং ইয়ানবুতে আরামকোর দুটো তেল ক্ষেত্রে আক্রমণ চালায়। এখন ডোনাল্ড ট্রাম্প বলছেন যদি
ইয়েমেন সৌদির উপর আবারও হামলা করে, এর দায় শুধু ইয়েমেন না, ইরানকেও নিতে হবে। আর ইরান বলছে যে সৌদি যদি আমেরিকার দেখানো পথ থেকে সরে না আসে তাহলে সৌদিকে হয়তোবা এটার জন্য মাসুল দিতেই হতে পারে। আর হুতিরা বলছে যে এটা বিশ্বাসঘাতকদের কর্ম এবং তাদের শাস্তি আমরা বুঝিয়ে দিব কড়াই গন্ডায়। এখন সৌদি আরব কি করবে সৌদি আরব ভালো জানে। দর্শক, সবচেয়ে বড় ইন্টারেস্টিং খবর হলো লম্বা 13 দিন যুদ্ধের পর কালকে কোনো অ্যাটাক করেনি আমেরিকা। কেন অ্যাটাক করেনি আমরা কিছু তথ্য জেনে আসি। বলা হচ্ছে 2 সপ্তাহ ধরে একটানা বোমা বর্ষণের পর ইরান টানা তৃতীয় রাত কোনো মার্কিন বিমান হামলা ছাড়াই পার করেছে। এদিকে ওয়াশিংটন ও তেহরানের মধ্যে বৃহত্তর উত্তেজনা প্রশমন নিশ্চিত করতে পাকিস্তান ও কাতার মধ্যস্থতার প্রচেষ্টা জোরদার করেছে। আগের রাতেও কোনো ঘোষিত হামলা ছাড়াই অতিবাহিত হওয়ার পর রোববার ভোর পর্যন্ত ইরান জুড়ে কোনো বিস্ফোরণ বা বিমান হামলার খবর পাওয়া যায়নি। মার্কিন সেন্ট্রাল কমান্ড সেন্টকম তারা বলছে সামরিক অবকাঠামো, উপকূলীয় নজরদারি ব্যবস্থা, ক্ষেপণাস্ত্র ও ড্রোন স্থাপনা, নৌ সম্পদ এবং রসদ কেন্দ্র লক্ষ্য করে 2 সপ্তাহ ধরে চলা মার্কিন হামলার পর এই বিরতি এসেছে। কয়েক মাস ব্যাপী যুদ্ধ শেষ করার একটি যৌথ প্রস্তাবে যুদ্ধরত পক্ষ তাদের প্রতিক্রিয়া জানানোর পর মধ্যস্থতাকারী পাকিস্তান ও কাতার যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে বার্তা আদান প্রদান জোরদার করেছে। এমন সময় এই সাম্প্রতিক অচলাবস্থা দেখা দিয়েছে বলে রোববার কিছু কিছু গণমাধ্যমে জানিয়েছে পাকিস্তানের সরকারি সূত্রগুলো। ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে মার্কিন হামলার সর্বশেষ দফায় 57 জন এবং আরো 629 জন আহত হয়েছে। 57 জন নিহত হয়েছে এবং 629 জন আহত হয়েছে। এই সপ্তাহ শুরুতে ইসলামাবাদ ও দোহা একটি যৌথ উত্তেজনা প্রশমন সূত্র প্রস্তাব করছে এবং সংঘাতের স্থায়ী অবসানের জন্য স্থগিত আলোচনা পুনরায় শুরু করার প্রথম পদক্ষেপ হিসেবে যুক্তরাষ্ট্র ও ইরানকে তাদের 9 জুলাই পরবর্তী অবস্থানে ফিরে আসার আহ্বান জানিয়েছে। এটা একটা ভালো বিষয়। ইরান নিশ্চিত করছে যে উত্তেজনা প্রশমনের লক্ষ্যে মধ্যস্থতাকারীদের কাছ থেকে তারা প্রস্তাব পেয়েছে এবং সেগুলো পর্যালোচনা করছে। একই সাথে গোলাগুলির বিনিময়ের মধ্যে তারা কূটনীতির প্রতি নিজেদের অঙ্গীকার ব্যক্ত করেছে। জুন মাসে কাতার ও পাকিস্তানের মধ্যস্থতায় ওয়াশিংটন ও তেহরানের একটি সমঝোতা স্মারক স্বাক্ষর করে যাতে যুদ্ধবিরতি অন্তর্ভুক্ত ছিল। এটি সংঘাতের অবসানে একটি চূড়ান্ত চুক্তির জন্য আলোচনার পথ প্রশস্ত করেছে। ওয়াশিংটন তেহরানের কাছে বাণিজ্যিক জাহাজ চলাচলের উপর হামলা বন্ধ করতে এবং হরমুজ প্রণালীতে নৌ চলাচলের স্বাধীনতা নিশ্চিত করার দাবি জানিয়েছিল। অন্যদিকে ইরান জোর দিয়ে বলেছে যে তাদের উপকূল বরাবর এই কৌশলগত জলপথে জাহাজ চলাচল তাদের নিজস্ব ব্যবস্থাপনায় পরিচালিত হবে। হরমুজের কথা বলছে। এই সিদ্ধান্তের সঙ্গে সংশ্লিষ্ট সূত্রের বরাত দিয়ে অ্যাক্সিওস জানিয়েছে শনিবার ট্রাম্প মার্কিন সামরিক বাহিনীকে ইরানের উপর নতুন হামলা না করার নির্দেশ দিয়েছে, যার ফলে প্রায় 2 সপ্তাহ ধরে চলা দৈনিক হামলার অবসান ঘটেছে। আমি একটু বুঝাই আপনাদেরকে। বিষয়টা হলো কালকে ডোনাল্ড ট্রাম্প কালকে বা পরশুদিন কাতার এবং পাকিস্তানের মাধ্যমে আবারও ইরানের কাছে বার্তা পাঠায় তারা যুদ্ধবিরতি করতে চায়। আমি আমার লাইভে আপনাদেরকে সরাসরি বলেছিলাম এই তথ্যটি। অর্থাৎ ইরানের হামলার ব্যাপক ক্ষতিগ্রস্ত হয় আমেরিকা। তাদের ঘাঁটিগুলো মধ্যপ্রাচ্যে মোটামুটি শেষ, একেবারে একটা পর একটা ধ্বংস করে দিয়েছে। প্রচুর সেনা মারা গেছে, সামরিক অস্ত্র ধ্বংস হয়েছে, যার ফলে আমেরিকা আবার প্রস্তাব দেয়। ইরান প্রথমে রাজি হয়নি। ইরান বলছে যে না, তাদের অস্ত্র টান পড়েছে, তারা যুদ্ধে হেরে যাচ্ছে, আবারও তারা দম নেবে, এই জন্য যুদ্ধবিরতি, দম নিয়ে আবার তারা ফিরে আসবে। ইরান বলছে আমরা আমেরিকাকে বিশ্বাস করি না। পরবর্তী আরো কয়েকটি রাষ্ট্র গ্রান্টার হয়। পাশাপাশি বলা হয় যে চীনও ইরানকে বলে যে দেখো আমেরিকা কি বলে বা কি বলে একটু শোনার চেষ্টা করো। যার ফলশ্রুতিতে কাতার এবং পাকিস্তানের যে দাবি যে যুদ্ধবিরতির পক্ষে তারা কিছু করতে চাচ্ছে সেই বিষয়ে তারা সম্মতি দেয়, যার ফলে গত রাতে কোনো আক্রমণ আর হয়নি। কিন্তু ইন্টারেস্টিং ব্যাপার হলো, আমরা ইরানের একটা বক্তব্য শুনাই। আইআরজিসির মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল হোসেন মোহেবি একটা বিবৃতি দিয়েছেন সাম্প্রতিক যুদ্ধে শত্রুপক্ষের কি কি ক্ষতি করেছেন সেই বিষয়টা আমরা একটু শুনি।
দিনের লড়াইয়ে 8 জুলাই থেকে 22 জুলাই পর্যন্ত এই 15 দিনের লড়াইয়ে ইরানি সশস্ত্র বাহিনী এই অঞ্চলে আমেরিকান ঘাঁটিগুলোতে অবস্থানরত 11টি